আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ। আমি নুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগে। আজকে আমি নবম দশম শ্রেণীর জন্য বায়োলজি বইয়ের 12তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো 12তম অধ্যায় হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। এই অধ্যায়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। তো আমার প্রথম ভাগটা হচ্ছে বংশগতি বস্তু নিয়ে আমি আলোচনা করব। বংশগতি বস্তুর মধ্যে কি কি আলোচিত হবে? ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন এবং মেন্ডেলিজম। তো বংশগতি বস্তু কি? যে সমস্ত বস্তুগুলো বংশ পরম্পরায় পিতামাতা হতে সন্তান সন্ততিতে পৌঁছাবে সেগুলো হচ্ছে মূলত বংশগতি বস্তু। যেমন পিতামাতার কোনো বৈশিষ্ট্যের সাথে সন্তান সন্ততির বৈশিষ্ট্য মিলে যায়, সেই ব্যাপারগুলো হচ্ছে বংশগতি বস্তু। এবং ওই বস্তুগুলো কারা? বস্তুগুলো হচ্ছে এই যে ক্রোমোসোম, ডিএনএ, আরএনএ, জিন, এগুলো হচ্ছে বংশগতি বস্তু। তো আমরা প্রথমে ক্রোমোজোম সম্পর্কে দেখি। প্রজাতিভেদে ক্রোমোজোমের সংখ্যা ভিন্ন। ক্রোমোজোমের সংখ্যা হতে পারে 2 থেকে 1600 পর্যন্ত। ক্রোমোজোম জিনিসটা কি? যেমন মানুষের ক্রোমোজোম থাকে 23 জোড়া। ক্রোমোজোম জিনিসটা কি আমরা একটু দেখি। যেমন এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের এটা কি? নিউক্লিওলাস, তাই না? নিউক্লিওলাসকে কেন্দ্র করে এমন পেঁচানো সুতার মতো একটা অংশ দেখা যায়। নিউক্লিয়াসে এই পেঁচানো সুতার মতো যে অংশটা দেখা যায়, এই যে অংশটা দেখা যায় মূলত এটাই হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যে 0.3 থেকে 30 মাইক্রন পর্যন্ত হতে পারে। দৈর্ঘ্য হচ্ছে 0.3 থেকে 30 মাইক্রন এবং প্রস্থে কত হতে পারে? 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। এবং ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, ক্রোমোজোমকে কি বলা হয়? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। ক্রোমোজোমটা হচ্ছে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, তার মানে ভৌত ভিত্তি। বংশগতিবিদ্যার ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। কেন ভৌত ভিত্তি? ভৌত ভিত্তি মানে সে ফিজিক্যাল একটা কন্ডিশনকে ধারণ করতে পারে। কেমন? যেমন বাবার কোনো বৈশিষ্ট্যের সাথে সন্তানের বৈশিষ্ট্য মিলে যায়, অথবা মায়ের কোনো বৈশিষ্ট্যের সাথে সন্তানের বৈশিষ্ট্য মিলে যায়। যেমন কি কিরকম? চোখের কালার বৈশিষ্ট্য মিলতে পারে, চুলের রং মিলতে পারে, চেহারার রং মিলতে পারে, এইভাবে বৈশিষ্ট্য মিলে যায় এবং বাহ্যিক বৈশিষ্ট্য মিলে। এই জন্য তাকে বলা হয় ভৌত ভিত্তি, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। কিভাবে বৈশিষ্ট্য মিলে? যেমন আমরা জানি বাবার ক্রোমোজোম হচ্ছে XY এবং মায়ের ক্রোমোজোম হচ্ছে XX, তাই না? এটা আমরা জানি। বাবার হচ্ছে XY, মায়ের হচ্ছে XY। তো সন্তান যখন উৎপন্ন হয় তাহলে কিভাবে হয়? বাবার এক অংশ মায়ের এক অংশের সাথে মিলিত হয়, তাই না? এই X আর X এর সাথে মিলিত হলে কি হবে? XX হবে, অর্থাৎ মেয়ে হবে। আবার যদি এই পার্টের সাথে এই অংশ মিলে তাহলে কি হবে? XY হবে, তার মানে কি হবে? ছেলে হবে। অর্থাৎ এইটা থেকে আমরা কি বুঝলাম? বাবা দুইটা থেকে একটা, এই যে X, তার মানে বাবার কিছু বৈশিষ্ট্য পায়, যেহেতু বাবার এই অংশটা, এবং মায়ের দুইটা থেকে একটা অংশ, এই যে আরেকটা X, তার মানে বাবার অর্ধেক বৈশিষ্ট্য, মায়ের অর্ধেক বৈশিষ্ট্য মিলে সন্তানের বৈশিষ্ট্য আসে। এই জন্যই ক্রোমোজোমকে বলা হয় কি? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, মানে ভৌত ভিত্তি। তো এই হচ্ছে আমরা ক্রোমোজোম সম্পর্কে দেখলাম। তারপর আমরা দেখব ডিএনএ। ডিএনএটা আসলে দেখতে এমন।
এই হচ্ছে ডিএনএ, তাই না? তার মানে ডিএনএ দেখতে কেমন? পেঁচানো। ডিএনএটা হচ্ছে পেঁচানো এবং দ্বিসূত্র। তার একটা অংশ হচ্ছে এইভাবে যাবে এবং আরেকটা অংশ হচ্ছে এইভাবে আসবে। পেঁচানো দ্বিসূত্র সিঁড়ির মতো হচ্ছে ডিএনএ। তো ডিএনএটা কোথায় থাকে? ডিএনএটা যেমন আমি একটু আগে দেখেছিলাম, নিউক্লিওলাসকে কেন্দ্র করে থাকবে ক্রোমোজোম। এভাবে এই যে ক্রোমোজোম থাকে, তাই না? তো এই ক্রোমোজোমের ভিতরেই আসলে থাকে এই অংশটা। এই অংশটা কোথায় থাকে? এই অংশটা আসলে মূলত এইখান থেকে আসে। হ্যাঁ, তার মানে ক্রোমোজোমের ভেতরের অংশটাই হচ্ছে ডিএনএ। তো ডিএনএটা কিভাবে গঠিত হয়, ডিএনএ এর ঘটনটা আমরা একটু দেখবো এখন। ডিএনএতে মূলত তিনটা অংশ থাকে। তার প্রথম অংশটা হচ্ছে পেন্টোজ সুগার। ডিএনএ তিনটা বৈশিষ্ট্য নিয়ে গঠিত। তার প্রথমটা হচ্ছে পেন্টোজ সুগার, তাই না? পেন্টোজ মানে 5, তার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। 5 কার্বন বিশিষ্ট সুগারকে আমরা কি বলতে পারি? রাইবোজ। তো ডিএনএ এর মধ্যে রাইবোজ সুগার থাকে। 2 নম্বর কি থাকে? নাইট্রোজেন জাতীয় ক্ষার। দুই নম্বর থাকে হচ্ছে নাইট্রোজেন জাতীয় ক্ষার, মানে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কয় প্রকার হতে পারে? 4 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে এডেনিন, 2 নম্বর হচ্ছে গুয়ানিন, 3 নম্বর হচ্ছে সাইটোসিন, 4 নম্বর হচ্ছে থাইমিন। সংক্ষেপে কি বলে? এ জি সি টি। তো নাইট্রোজেনের তিনটা, ডিএনএ এর মেইন উপাদান হচ্ছে তিনটা। তার প্রথম অংশ হচ্ছে পেন্টোজ সুগার, তার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার, যাকে আমরা রাইবোজ বলতে পারি, তাই না? 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন জাতীয় ক্ষার। ক্ষারগুলো কি? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এবং 3 নম্বর হচ্ছে ফসফেট গ্রুপ। এই তিনটা অংশ দ্বারা মূলত ডিএনএ গঠিত। তো নাইট্রোজেন বেসে আমি 4টা নাম লিখেছিলাম। একটা হচ্ছে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই দুইটাকে বলা হয় পিউরিন, পিউরিন বেস। এই দুইটা হচ্ছে পিউরিন এবং এই দুইটা হচ্ছে পাইরিমিডিন। তো বেস জানলাম আমরা 4টা বেসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথম দুটো হচ্ছে পিউরিন বেস, পরের দুটো হচ্ছে পাইরিমিডিন বেস। তো বেসগুলো কার সাথে কিভাবে যুক্ত থাকে? ডিএনএ এর ক্ষেত্রে বেসগুলো সবসময় এইভাবে থাকবে, এ টি সি জি, এবং এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে দুইটা বন্ধন, দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকবে। এ মানে কি? এডেনিন, টি মানে থাইমিন। তার মানে এডেনিনের সাথে থাইমিন যুক্ত থাকবে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা। সি হচ্ছে সাইটোসিন, জি হচ্ছে গুয়ানিন। সি এর সাথে জি 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। দেখো এডেনিনটা কার অংশ ছিল? এডেনিনটা ছিল পিউরিনের অংশ, তাই না? আর থাইমিনটা কার অংশ ছিল? থাইমিনটা ছিল পাইরিমিডিনের অংশ। তার মানে একটা পিউরিন বেস আর একটা পাইরিমিডিন বেসের সাথে সবসময় যুক্ত থাকে। আবার সিটা কি ছিল? সিটা ছিল সাইটোসিন, এটা হচ্ছে পাইরিমিডিন বেস। অপরদিকে জিটা হচ্ছে গুয়ানিন, গুয়ানিনটা হচ্ছে পিউরিন বেস। এবং এই পিউরিন বেস আর পাইরিমিডিন বেস পরস্পরের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তারপর অংশ আমরা দেখব নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড।
আচ্ছা, এই দুইটা অংশ আমরা এখন দেখব, নিউক্লিওসাইড জিনিসটা কি এবং নিউক্লিওটাইড জিনিসটা কি। এই তিনটা অংশই ডিএনএ এর মধ্যে থাকবে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ। যখন পেন্টোজ সুগার মানে রাইবোজ নাইট্রোজেন বেসের সাথে যুক্ত থাকে, তার মানে রাইবোজ কি, এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই যে এখন 5 কার্বন, এটা কিভাবে 5 কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, তাই না? এই 5 কার্বন বিশিষ্ট হচ্ছে রাইবোজ সুগার যুক্ত থাকে কার সাথে, এই নাইট্রোজেন বেসের সাথে। যখন রাইবোজ সুগার নাইট্রোজেন বেসের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলতে পারি, তখন তাকে আমরা বলতে পারি নিউক্লিওসাইড। অর্থাৎ কি, রাইবোজ সুগারটা যখন নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি নিউক্লিওসাইড। আর রাইবোজ সুগার, নাইট্রোজেন এবং ফসফেট যখন তিনটা পরস্পরের সাথে যুক্ত থাকে, এটার সাথে যখন আবার এই নিউক্লিওসাইডের সাথে যখন আবার ফসফেট গ্রুপ যুক্ত থাকবে তখন আমরা তাকে বলতে পারি নিউক্লিওটাইড। বাস, এই তো ডিএনএ। ডিএনএ তিনটা উপাদান হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ। যখন পেন্টোজ সুগার আর নাইট্রোজেন পরস্পরের সাথে যুক্ত থাকবে তখন আমরা তাকে বলবো নিউক্লিওসাইড, এবং এই নিউক্লিওসাইডটা আবার যখন ফসফেট গ্রুপের সাথে যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। ডিএনএ হচ্ছে একটা নিউক্লিওটাইড। কি ধরনের নিউক্লিওটাইড? পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড মানে কি, পলি মানে হচ্ছে অনেক, তার মানে এই ধরনের নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা অসংখ্যভাবে যুক্ত থাকে, এই জন্য ডিএনএটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। আচ্ছা, এবার আমরা দেখি রাইবোজ সুগারের সাথে ডিএনএটা কিভাবে যুক্ত থাকে। দেখো, এই যে আমি রাইবোজ সুগার রাখলাম, এটা হচ্ছে সুগার, রাইবোজ সুগার। রাইবোজ সুগার, রাইবোজ সুগার এ, তার মানে হচ্ছে এডেনিন। এডেনিন এর সাথে টি যুক্ত থাকে, তাহলে এই পাশ থেকে যুক্ত হবে টি। এডেনিনের সাথে থাইমিন কি দ্বারা যুক্ত থাকে? দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এই যে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এইটাই হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, হ্যাঁ, কারণ সুগার, দুই পাশে সুগার পরস্পরের সাথে নাইট্রোজেন বেস দ্বারা যুক্ত, এটাকে বলবো আমরা নিউক্লিওসাইড। কখন নিউক্লিওটাইড উৎপন্ন হবে? সুগার, সুগার, এটি সিজি, সিজি, সি এর সাথে জি পরস্পর তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, তাই না? তো এটাও হচ্ছে একটা নিউক্লিওসাইড। রাইবোজ সুগার নাইট্রোজেন গঠিত খাদ দ্বারা যুক্ত আছে, তার মানে এটা একটা নিউক্লিওসাইড, এটা একটা নিউক্লিওসাইড। কখন নিউক্লিওটাইড হবে? যখন এই নিউক্লিওসাইডটা একটা ফসফেট গ্রুপ, এই যে এটা আমি ফসফেট গ্রুপ আঁকলাম, ফসফেট গ্রুপ। এই দেখো, এই ফসফেট গ্রুপের মাধ্যমে, ফসফেট গ্রুপের জন্য এই অংশটা এই অংশের সাথে যুক্ত হয়ে গেছে। আবার এই জায়গায় যদি আমি একটা ফসফেট গ্রুপ আঁকি, এই ফসফেট গ্রুপটা এই ফসফেট গ্রুপের সাথে যুক্ত, এই সুগারের সাথে যুক্ত হয়ে পরস্পরের সাথে আটকে থাকবে, তাহলে এই জিনিসটাই হচ্ছে নিউক্লিওটাইড। তো এইভাবে উপরের দিকে আবার থাকতে পারে, এইখানে থাকতে পারে, এবং নিচে থেকে আবার এভাবে সাইকেলটা শুরু হইতে পারে, এভাবে চলতে থাকবে। যেহেতু এরকম ভাবে চলতে থাকে তাই এই স্ট্রাকচারটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। পলি মানে অসংখ্য, তার মানে এরকম অসংখ্য স্ট্রাকচার তৈরি হবে। আচ্ছা, এই জায়গায় আমরা আরেকটু জিনিস বুঝতে পারি। এই দেখো, দুইটা সুগারের মাঝখানে ছিল নাইট্রোজেন গঠিত ক্ষার, তাই না? তার মানে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো থাকে ভেতরের দিকে, ডিএনএ এর ভেতরের দিকে থাকবে নাইট্রোজেন গঠিত ক্ষার। বাইরের দিকে কি থাকবে? বাইরের দিকে থাকবে সুগার এবং ফসফেট গ্রুপ। এবং ফসফেট গ্রুপটা কাজ হচ্ছে দুইটা সুগারকে
পরবর্তী পাশাপাশি দুইটা সুগারকে একসাথে অ্যাড করা। তার মানে ডিএনএ এর মধ্যে ভেতরে থাকে নাইট্রোজেন গঠিত ক্ষার এবং বাহিরের দিকে থাকে সুগার আর ফসফেট গ্রুপ। আমরা আরেকটু চিত্রের মাধ্যমে দেখি। ডিএনএ, তো এই ডিএনএ এর ভেতরে থাকবে এইটি দুইটা বন্ধন দ্বারা, সিজি তিনটা বন্ধন দ্বারা, এভাবে ডিএনএ এর ভেতরে এইটি সিজি এভাবে থাকবে। দুই পাশ থেকে এই ধরনের এগুলা থাকবে। তো ডিএনএ এর একটা পূর্ণ চক্র কিভাবে তৈরি হয়? ধরো এই যে এটা একটা হচ্ছে ডিএনএ এর পূর্ণ চক্র, এই পূর্ণ চক্রের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। তো পূর্ণ চক্রের ভেতরে মানে এই যে এইখান থেকে এইখানে একটা পূর্ণ চক্র কমপ্লিট হবে, এই পূর্ণ চক্রের ভেতরে থাকবে 10টা নিউক্লিওটাইড। তার মানে ATCG এরকম 10টা ATCG থাকবে। তাহলে প্রত্যেকটার দূরত্ব কত? এটাকে 10 দিয়ে ভাগ দাও, আসবে কত? 3.4 অ্যাংস্ট্রম। একটা পূর্ণ সাইকেলের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, তার মানে প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবং ব্যাস, তুমি যদি ব্যাস চিন্তা করো, তার মানে ভিতরের অংশটা চিন্তা করো, প্রত্যেকটার ব্যাস সমান। ব্যাস কত হবে? 20 অ্যাংস্ট্রম। এই হচ্ছে ডিএনএ সংক্ষিপ্ত আলোচনা। তো ডিএনএ জিনিসটা কি? তিনটা জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার এবং অবশিষ্ট হচ্ছে ফসফেট গ্রুপ। পেন্টোজ সুগারটা নাইট্রোজেন গঠিত ক্ষারের সাথে যুক্ত হলে এটাকে আমরা নিউক্লিওসাইড বলবো, আর নিউক্লিওসাইডের সাথে যখন আবার ফসফেট গ্রুপটা যুক্ত হবে তখন তাকে আমরা নিউক্লিওটাইড বলবো। রাইবোজ সুগারটার ভেতরে থাকবে নাইট্রোজেন গঠিত ক্ষার। নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো কি? এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। এটা আবার হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা পাইরিমিডিন বেস। একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন যুক্ত থাকে, হয় দুই বন্ধন দ্বারা অথবা তিন বন্ধন দ্বারা। এডিনিনের সাথে সাইটোসিন, এইটি হচ্ছে দুইটা বন্ধন দ্বারা এবং সিজি হচ্ছে তিনটা বন্ধন দ্বারা যুক্ত থাকে, এবং এগুলো থাকবে ভেতরের দিকে। আর বাইরের দিকে থেকে থাকবে কারা? বাইরের দিকে থেকে থাকবে রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপ। এবং এই স্ট্রাকচারগুলো এইভাবে অনেক বড় অসংখ্য স্ট্রাকচার দ্বারা গঠিত, তাই এদেরকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড। আচ্ছা, ডিএনএ এর পর হবে আরএনএ। আরএনএ কি? আরএনএ পেন্টোজ সুগার দ্বারা গঠিত সুগার, এবং দুই নম্বর থাকবে নাইট্রোজেন গঠিত ক্ষার। আরএনএ এর মধ্যে এই দুইটা জিনিস থাকবে। তবে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে মেইন পার্থক্য কোথায়? আমরা ডিএনএ এরকম দেখেছিলাম, তাই না? দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। এটা হচ্ছে ডিএনএ এর কন্ডিশন, এটা দুই সূত্র পেঁচানো সিঁড়ির মতো থাকবে, কিন্তু আরএনএটা হচ্ছে এক সূত্র। তাহলে ডিএনএ আর আরএনএ এর মধ্যে মেইন পার্থক্য কোথায় দেখলাম? এটা দ্বিসূত্র এবং এটা হচ্ছে এক সূত্র। এবং আরেকটা পার্থক্য হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার। নাইট্রোজেন গঠিত ক্ষারে কি ঘটে? ডিএনএ এর বেলায় আমরা দেখেছিলাম ডিএনএ এ সমান টি সি জি। এডেনিন থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন, সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে কি ঘটে? আরএনএ এর ক্ষেত্রে এই টিটা থাকে না, থাইমিনটা অ্যাবসেন্স থাকে, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তার মানে এর সাথে ইউতে ইউরাসিল এবং সি এর সাথে আগের মতোই জি যুক্ত থাকে। তো এই হচ্ছে আরএনএ। তার মানে কি? 5 কার্বন বিশিষ্ট সুগারের ভেতর যে নাইট্রোজেন গঠিত ক্ষার থাকার কথা, সেই নাইট্রোজেন গঠিত ক্ষারে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে এবং আরএনএটা হচ্ছে এক সূত্র। তারপর জিন থেকে আমরা মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে পারবো। জিনটা কি? জিনটা হচ্ছে মূলত
ডিএনএর খণ্ডক একটা অংশ যেটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য ক্যারি করে। ধরো এই যে হচ্ছে ডিএনএর একটা খণ্ডের যে বৈশিষ্ট্য বহন করে সেই বৈশিষ্ট্যটা বহন করাই হচ্ছে জিন। তার মানে জিন ডিএনএর বৈশিষ্ট্যটাকে সে বহন করে। তো জিনের মাধ্যমে আমরা মেন্ডেলিজম ব্যাখ্যা করতে পারবো। মেন্ডেলিজম মানে মেন্ডেল কি পরীক্ষা করছে সেটা আমরা জানতে পারবো। মেন্ডেল কি করেছিলেন? গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। তিনি বিভিন্ন মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন। মটরশুঁটি গাছের মধ্যে সংকরায়ন ঘটিয়ে কি ফলাফল পাওয়া যায় সেটাই দেখিয়েছিলেন। তো মেন্ডেলের সূত্রটা এমন ছিল, টি টি এই যে দেখো বড় হাতের যে টি লিখলাম সেটা হচ্ছে জিন, ছোট হাতের যে টি লিখলাম সেটা হচ্ছে জিন, আর এগুলোকে বলা হয় জিনোটাইপ। বড় হাতের এই টি এই জিনের কারণে মটরশুঁটি গাছটা লম্বা হবে এবং এই ছোট টি এর কারণে মটরশুঁটি গাছটা ছোট হবে। এই বড় টিটা বড় জিন বড় লম্বা জিন প্রকাশ করে এবং এই ছোট টিটা ছোট গাছের জিন প্রকাশ করে। তো আমরা পরীক্ষাটা একটু দেখি। যখন সংকরায়ন ঘটানো হয় তখন কি ঘটে? এই টিটা যখন এই টি এর দ্বারা মিলিত হয় তখন কি ঘটবে, আর এটা যখন এটা দ্বারা মিলিত হয় তখন কি ঘটে এটা আমরা দেখব। আবার এইটা যখন এটা দ্বারা এবং এটা যখন এটা দ্বারা মিলিত হয় তখন আমরা কি ঘটে সেটা দেখব। দেখো এই যে এই টি এবং এই টি যখন পরস্পরের সাথে মিলিত হবে তখন টি উৎপন্ন হয়, তাই না? আবার এই টিটা যখন পরবর্তী টি এর সাথে মিলিত হয় তখন টি উৎপন্ন হয়। এই টিটা যখন এই টি এর সাথে মিলিত হয় তখন টি উৎপন্ন হয়, মানে এইটার সাথে এটা মিলিত হবে, আবার এইটার সাথে এটা মিলিত হলে টি উৎপন্ন হবে। তো এটা ব্যাখ্যাটা আমরা এখন দেখব। এটা ব্যাখ্যাটা জানার জন্য দুইটা জিনিস আমরা জানতে হবে। একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যটা কি? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বড় হাতের টি এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হচ্ছে ছোট হাতের টি। প্রকট বৈশিষ্ট্য জিনিসটা কি? যার উপস্থিতিতে, মানে যার উপস্থিতি বলতে এখানে প্রকট বৈশিষ্ট্যটা আমি টি বলছি, বড় হাতের টি, তাই না? তার মানে বড় হাতের টিটা যদি উপস্থিত থাকে তাকে প্রাধান্য দিতে হবে। যদি বড় হাতের টি এর সাথে ছোট হাতের টিটা থাকে তাহলে ছোট হাতের টিটাকে আমরা প্রাধান্য দিব না, আমরা প্রাধান্য দিব বড় হাতের টিটাকে। তার মানে বড় হাতের টিটা হচ্ছে আবার লম্বা গাছের জন্য দায়ী জিন, তাই না? এবং ছোট হাতের টিটা হচ্ছে ছোট গাছের জন্য, খাটো গাছের জন্য দায়ী জিন। তো যখন প্রকট বৈশিষ্ট্য মিলবে তখন এটাকে আমরা লম্বা বলতে পারবো। যেমন বড় হাতের টি, এই যে বড় হাতের টি এর কারণে আমরা এটা বলবো লম্বা গাছ। দেখো আবার এইখানেও একটা বড় হাতের টি আছে, লম্বা। এইখানে একটা বড় হাতের টি আছে, তাই না? তার মানে লম্বা। আবার এই যে এইখানে ভিতরে একটা বড় হাতের টি আছে, তার মানে লম্বা। তার মানে মেন্ডেলের সূত্রটা এমন ছিল, যদি মটরশুঁটি গাছের মধ্যে সংকরণ ঘটানো হয়, কোন ধরনের মটরশুঁটি গাছ? লম্বা মটরশুঁটি গাছ এবং খাটো মটরশুঁটি গাছের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তাহলে ফিনোটাইপ হিসেবে, ফিনোটাইপ মানে কি? মানে বৈশিষ্ট্য, বাহ্যিক যে বৈশিষ্ট্যটা, মানে বংশধরে কি উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন হবে সব লম্বা উদ্ভিদ। 4টা উদ্ভিদ উৎপন্ন হতে পারে এবং 4টা উদ্ভিদই হবে লম্বা উদ্ভিদ। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম বংশধরের কি ঘটনা ঘটে সেটা ব্যাখ্যা। তার মানে বড় গাছের সাথে ছোট গাছের যদি আমি সংকরায়ন ঘটাই, বড়টি উপস্থিত থাকার কারণে অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য থাকার কারণে আমার যে উদ্ভিদগুলো উৎপন্ন হবে সব লম্বা উদ্ভিদ উৎপন্ন হবে। এটা হচ্ছে তার প্রথম সূত্র। কেন লম্বা উদ্ভিদ উৎপন্ন হলো? কারণ দেখো সংকরায়ন যখন আমি ঘটালাম প্রত্যেকটা অংশে বড়টি উপস্থিত, বড়টি থাকলেই সেটা লম্বা উদ্ভিদ হয়ে যাবে। সেখানে আমরা ছোটটাকে প্রাধান্য দিব না, কারণ বড়টা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্যটাকে প্রাধান্য দিতে হবে। যেমন আমরা এই যে এক্স ওয়াই আর এক্স এক্স ফাদার মাদারের জিন, তাই না? তো এইটাতে আমরা যখন শিখছিলাম এই যে ওয়াই এর সাথে যখন এক্স মিলে তো উৎপন্ন হয় এক্স ওয়াই,
তাহলে আমরা কি বলেছিলাম, ছেলে বলেছিলাম, তাই না? এখানে কিন্তু এক্সও ছিল, কিন্তু আমরা মেয়ে বলিনি, ছেলে বলছি, কারণ কি ওয়াইটা প্রকট বৈশিষ্ট্য। ঠিক তেমন টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সে উপস্থিত থাকলে তাকে প্রাধান্য দিতে হবে। তো মেন্ডেলের পরীক্ষায় আমি দেখলাম যে প্রথম বংশধরে 4টা উদ্ভিদ উৎপন্ন হইতে পারে, এবং 4টাই হইতে পারে কি লম্বা উদ্ভিদ। তো এখন আমি এইখান থেকে যে কোনো 2টা উদ্ভিদ নিব, মানে প্রথম বংশধরে যে উদ্ভিদ উৎপন্ন হয় সেই উদ্ভিদ থেকে 2টা উদ্ভিদ আমি নিব, নিয়ে আবার সংকরায়ন ঘটাবো। সংকরায়ন ঘটানোর ফলে কি ঘটে সেটা আমরা দেখব। তো যেমন এখানে আছে টিটি টিটি টিটি, যে কোনো 2টা আমি নিব, নিয়ে সংকরায়ন ঘটাবো। সংকরায়ন ঘটালে কি ঘটে সেটা আমরা দেখবো এখন। এই যে প্রথম বংশধর থেকে আমি পাইলাম এই টিটি আর টিটি। 2টার মধ্যে পার্থক্য কোথায় দেখো, আমি যখন প্রথম সংকরণ করেছিলাম তখন এরকম ছিল টিটি টিটি। হ্যাঁ, এটাকে বলা হয় হোমোজাইগাস। তার মানে কি একই ধরনের, বড় হাতের টি বড় হাতের টি, হোমোজাইগাস একই ধরনের জিনিস, 2টি বড়। টিটি টিটি এটাও হোমোজাইগাস একই ধরনের, কিন্তু এটা হচ্ছে হেটারোজাইগাস। হেটারোজাইগাস মানে কি, মানে মিক্সচার, বড় টি এর সাথে ছোট টি, বড় টি এর সাথে ছোট টি, হেটারো। তো প্রথম বংশধর থেকে আমি যে ফলাফল পেলাম, সেই ফলাফলে যদি আমি সংকরায়ন ঘটাই সেখানে কি উৎপন্ন হবে দেখো, এইটি এর সাথে এইটি এ যদি আমি সংকরায়ন ঘটাই উৎপন্ন হবে টিটি। আর বড় হাতের একটা টি উপস্থিত থাকলে সেটা হচ্ছে লম্বা উদ্ভিদ, তাহলে এটা আমি লিখবো লম্বা। এইটি এর সাথে যদি আমি এইটি এর সংকরায়ন ঘটাই তাহলে উৎপন্ন হবে টিটি, একটা বড় একটা ছোট, বড়টা থাকলে আমরা লিখবো লম্বা। বাস, এবার অবশিষ্ট রইল এটা, এইটার সাথে যদি আমরা এইটা সংকরায়ন ঘটাই উৎপন্ন হয় টিটি, এটাও লম্বা, কারণ কি এখানে বড় হাতের একটা টি আছে। আবার এইটার সাথে যদি আমরা এইটা সংকরায়ন ঘটাই তখন উৎপন্ন হবে টিটি, তার মানে ছোট বা খাটো। বাস, তার মানে দেখো এইখানে কেন খাটো উৎপন্ন হলো, 2টাই ছোট হাতের টি, কোনো বড় হাতের টি নাই। অর্থাৎ মেন্ডেলের সূত্রে আমরা দেখলাম যে প্রথম বংশধরে 4টা উদ্ভিদ উৎপন্ন হতে পারে, এবং 4টাই হচ্ছে লম্বা। লম্বা কেন, কারণ 4টাই এখানে বড় হাতের টি ছিল, প্রকট বৈশিষ্ট্য ছিল। এবং প্রথম বংশধর থেকে যে উদ্ভিদ উৎপন্ন হয় তার থেকে যদি আমি আবার সংকরায়ন ঘটাই আরো 4টা উদ্ভিদ উৎপন্ন হতে পারে, যেখানে 3টা লম্বা, 1 2 3, 3টা লম্বা এবং একটা খাটো উদ্ভিদ উৎপন্ন হতে পারে, কারণ 3টা উদ্ভিদেই প্রকট বৈশিষ্ট্য বড় হাতের টি থাকে, এবং একটা খাটো উদ্ভিদে যেটা উৎপন্ন হয় সেটাতে কোনো প্রকট বৈশিষ্ট্য থাকে না। এটাই হচ্ছে মেন্ডেলিজম, মেন্ডেলের তথ্য। তো এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো হচ্ছে প্রথম অংশের জন্য এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বা। সবাইকে ধন্যবাদ।